একটা দেশের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার কাঠামো কতটা বাজে হইলে কিছুদিন পরপরই সেখানে আন্দোলন, সংগ্রাম, দাবি দেওয়া, ধর্মঘট ইত্যাদি শুরু হয়। খেয়াল করে দেখেন, গত কয়েক মাসে বাংলাদেশে কারা কারা আন্দোলন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমির কলেজ, এমনকি 7 কলেজ তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছে। নার্সিংয়ের স্টুডেন্টরা রাস্তা বন্ধ করে আন্দোলন করেছে। পলিটেকনিকের স্টুডেন্টরা তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছে এবং রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে কুয়েটের শিক্ষার্থীরাও আন্দোলন সংগ্রাম করলো। এবং চলমান আরেকটা আন্দোলন হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন। ইঞ্জিনিয়ারিং কলেজের জনবল যেহেতু কম, তাই এই আন্দোলন হয়তো আপনার কান পর্যন্ত আসে নাই। আর সাধারণত কোনো গোষ্ঠী কোনো আন্দোলনের জন্য রাস্তা বন্ধ করলে বা জনদুর্ভোগ তৈরি করলে আমরা সাধারণ মানুষেরা সেগুলো নিয়ে খুব বিরক্ত হই, তাদের দাবিকে অযৌক্তিক বলে হাসি তামাশা করি। কিন্তু সত্যি কথা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা দাবিগুলোর সবই কি অযৌক্তিক? দেখেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ, এখানে নানান সংকট আছে ইত্যাদি নিয়ে আমরা অনেক সময় কথা বলি। আর এই কথাগুলোতে প্রধানত স্থান পায় বিশ্ববিদ্যালয়গুলো। কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু সরকারি চাকরির পিছনে ছুটছে, কেন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ফোকাস করা হয় না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের কারিগরি এবং দক্ষতা উন্নয়নমূলক শিক্ষার যে কতটা বেহাল দশা, সেইটা নিয়ে আমরা অনেকে জানিই না। আজকে আপনাদের সাথে আমি বাংলাদেশের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর কি বেহাল দশা এবং তাদের মধ্যে থাকা চরম সংকটগুলো কি কি, সেইটা নিয়ে কথা বলবো। গত 18 মে 2025 ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের এক শিক্ষার্থী নাম ধ্রুবজিৎ কর্মকার কলেজ হোস্টেলে নিজের রুমে নিজেই নিজের জীবনকে শেষ করে দেয়। তার দেহটা যখন সিলিং ফ্যানের সাথে ঝুলছিল, তখন টেবিলে রাখা তার ডায়েরিতে সুন্দর হাতের লেখায় লেখা ছিল কয়েকটা লাইন, যার মধ্যে একটা লাইন এইরকম যে, আমার মৃত্যুর জন্য দায়ী এদেশের শিক্ষা ব্যবস্থা। তার মানে ইঞ্জিনিয়ারিং কলেজের ব্যবস্থাপনা বা সার্বিক ক্ষেত্রে হয়তো এমন কিছু আছে যা শিক্ষার্থীদের মৃত্যুর পথে ঠেলে দেয়। তো সেই ব্যাপারগুলো আসলে কি কি? প্রথমে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর স্ট্রাকচার নিয়ে একটু কথা বলি। মূলত সারা দেশে মোট 4টি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। এদের মধ্যে ফরিদপুর, বরিশাল এবং ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি অনুষদের অধীনে, আর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীন। অন্য একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকাটা হয়তো বড় কোনো সমস্যা হইতো না। সমস্যা হচ্ছে একই সাথে এই কলেজগুলো আবার কারিগরি শিক্ষা অধিদপ্তরেরও অধীন, মানে একাডেমিকভাবে বিশ্ববিদ্যালয়ের অধীনে আর প্রশাসনিকভাবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে। এই দ্বৈত শাসনই মূলত এখানকার শিক্ষার মান এবং পরিবেশ নষ্টে কাজ করেছে। কারণ একদিকে আমাদের দেশের কারিগরি শিক্ষার অবস্থা খুবই খারাপ, আবার এই কলেজগুলোর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মধ্যে রয়েছে নানান রকম সমন্বয়হীনতা। তো শুরুতেই একটা ব্যাপার একটু ক্লিয়ার হয়ে নেন, এই কলেজগুলো কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউট না। পলিটেকনিকে সাধারণত এসএসসি পাশের পর মানুষ ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়। আর এই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে বাংলাদেশের অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের মতো এইচএসসি পাশের পর ভর্তি হতে হয়। বুয়েট থেকে কেউ 4 বছরের অনার্স শেষ করলে তাকে যেমন বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হয়, এই সরকারি কলেজগুলো থেকেও পাশ করার পর ওই একই ডিগ্রি প্রদান করা হয়। এই জন্য অনেক শিক্ষার্থী আছেন যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এইসব সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়। কিন্তু এই কলেজগুলোর পড়াশোনার মান এমন যে এখান থেকে ইঞ্জিনিয়ার হয়ে কেউ বের হলে তাকে প্রকৃত ইঞ্জিনিয়ারের মর্যাদা দেওয়া হয় না। বাংলাদেশের প্রফেশনাল ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ সংগঠন আইইবি এই সরকারি কলেজের ইঞ্জিনিয়ারদের স্বীকৃতি দেয় না, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই স্বীকৃতি আদায় করতে পারেনি। কেন পারেনি? কারণ এখানে পড়াশোনার প্রপার মানটা নিয়ন্ত্রণ করা যায় না। কিভাবে মান নিয়ন্ত্রিত হবে? এই কলেজগুলোতে পর্যাপ্ত শিক্ষক নাই। পর্যাপ্ত বলতে এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নাই। একটা বিশ্ববিদ্যালয় লেভেলের প্রতিষ্ঠান, সেখানে কোনো প্রফেসর নাই, অ্যাসোসিয়েট প্রফেসর নাই। প্রতিটি বিভাগে মাত্র 3 থেকে 4 জন করে শিক্ষক, যাদের প্রায় সবাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা প্রভাষক লেভেলের। 4টি কলেজের সকল শিক্ষককে যদি আমরা একসাথে করি, সেখানে আপনি হাতে গোনা 1 থেকে 2 জন প্রফেসর বা 1 থেকে 2 জন অ্যাসোসিয়েট প্রফেসর হয়তো পাবেন। মানে এই কলেজগুলোর বেশিরভাগ বিভাগে কোনো প্রফেসরই নাই। মানে আপনি ডিগ্রি দিচ্ছেন বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এর উপরে, আর সেখানে কোনো প্রফেসরই দিচ্ছেন না। তাহলে কেমন হইল? শিক্ষক সংকট মোকাবেলার জন্য এই কলেজগুলোতে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়, যাদের পড়ানোর পদ্ধতি এবং পড়ানোর প্রতি ডেডিকেশনে রয়েছে যথেষ্ট প্রশ্ন। অনেক খণ্ডকালীন শিক্ষক সিলেবাস বুঝতে বুঝতেই অন্য চাকরিতে সুইচ করে ফেলেন। তখন আবার নতুন শিক্ষক আসে এবং নতুন পদ্ধতিতে পড়া শুরু হয়, যে কারণে ঠিকভাবে কারোরই সিলেবাস শেষ হয় না। এসব অনভিজ্ঞ শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীরা ল্যাব সুবিধাও নিতে পারে না। একদিকে ল্যাবে যেমন পর্যাপ্ত আধুনিক যন্ত্রপাতি
যন্ত্রপাতি নাই, যন্ত্রপাতি আনতে বললে দ্বৈত প্রশাসনিক কাঠামোর ফলে তা আস্তে আস্তে 2 থেকে 3 বছর সময় লেগে যায়। আবার যেটুকু আছে সেখানে পর্যাপ্ত টেকনিশিয়ান না থাকায় অনেক ল্যাবের যন্ত্রপাতি কিন্তু বিকল হয়ে পড়ে আছে। এইসব সংকটের মধ্যে আরেকটা ভয়াবহ সংকট হচ্ছে সবগুলো কলেজ একই উদ্দেশ্যে স্থাপিত হলেও এক এক কলেজের পড়ানোর ধরন এবং টপিক আলাদা। সিলেবাস এক হলেও ভুক্তভোগী শিক্ষার্থীদের মতে সিলেবাসের প্রপার ব্যাখ্যা দেওয়া নেই। ব্যাপারটা আমার লাইন থেকে সহজ একটা উদাহরণ দিই, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। মনে করেন সিলেবাসে শুধু লেখা আছে জাতিসংঘ। এখন জাতিসংঘ সম্পর্কিত তো নানান ধরনের পড়াশোনা আছে। মনে করেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে পড়ানো হলো জাতিসংঘের প্রেক্ষাপট সম্পর্কে। ফরিদপুরে পড়ানো হলো বর্তমান বিশ্ব জাতিসংঘের যেই কাজ সেগুলো সম্পর্কে। আবার মনে করেন বরিশালে এই কোর্স পড়ানোর মতো কোনো টিচারই নাই, তাই ছাত্ররা নিজেরা জাতিসংঘ প্রতিষ্ঠার সময়কার যে বিভিন্ন সম্মেলন মনে করেন এইগুলো নিয়ে পড়াশোনা করে রেখেছে। এইরকমভাবে ইঞ্জিনিয়ারিংয়ের নাকি অনেকগুলো টপিক আছে যাদের অনেক শাখা প্রশাখা, আর এক এক কলেজের টিচাররা তাদের স্টাইলে এক এক অংশ পড়ায়। মানে পড়ানো এবং সিলেবাসের ক্ষেত্রে ইউনিফাইড কোনো সিস্টেম নাই, কিন্তু কেন্দ্রীয়ভাবে সবগুলো কলেজের পরীক্ষা একসাথে হয় এবং একবার এক এক কলেজ সেই পরীক্ষার প্রশ্ন করে। মনে করেন আপনি ময়মনসিংহ কলেজে পড়তেছেন, আপনাকে এই কলেজের টিচাররা তাদের মতো করে পড়াইছে, কিন্তু পরীক্ষার প্রশ্ন করবে ফরিদপুর কলেজের টিচাররা। সেখানকার টিচাররা আবার তাদের শিক্ষার্থীকে ভিন্নভাবে ভিন্ন কিছু পড়িয়েছে, আর এর ফলে প্রশ্নের মধ্যে ফরিদপুর কলেজের সিলেবাস বেশি প্রাধান্য পাবে। এই পদ্ধতির কারণে শিক্ষার্থীরা সারা বছর পড়ে এক জিনিস আর পরীক্ষায় গিয়ে প্রশ্ন পায় অন্য জিনিসের। সেক্ষেত্রে শিক্ষার্থীদের অপেক্ষায় থাকতে হয় এইটা শুনতে যে এইবার প্রশ্ন কোন কলেজের টিচাররা করবে। পরীক্ষার 1 দিন বা 2 দিন আগে সেইটা কোনো রকম জেনে নিয়ে তখন শিক্ষার্থীরা ওই কলেজে কি পড়াইছে সেইটা কাভার করতে শুরু করে। এইটা অনেক সময় সবার দ্বারা কাভার করা সম্ভব হয়ে ওঠে না, তখন পরীক্ষার ফল হয় খারাপ। আবার প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ উত্তীর্ণ হতে কমপক্ষে সিজিপিএ 2.00 রাখতে হয়। দ্বিতীয় থেকে তৃতীয়তে যাইতে লাগে 2.25 আর পরের বছর লাগে 2.50, যেটা বজায় রাখতে সিলেবাস কেন্দ্রিক এই ঝামেলার কারণে অনেক শিক্ষার্থীকে বেশ পরিশ্রম করতে হয়। ধরে নিলাম পরিশ্রম তারা করলো, কিন্তু ঝামেলা হয় পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে। পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে ব্যাপক দৌরাত্ম্য রয়েছে এবং ব্যাপক কালক্ষেপণের মতো ঘটনাও কিন্তু ঘটে। বেশিরভাগ সময় এমন হয় যে আগের বছরের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় পরের বছরের সেমিস্টার পরীক্ষা শুরু 7 দিন আগে। মানে পরের সেমিস্টারের পড়াশোনা শেষ করার পর যখন আপনি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন, তখন জানতে পারবেন যে আপনি আগের বছরের পরীক্ষায় পাশ করেছেন নাকি ফেল করেছেন। যদি আপনি ফেল করেন তখন আপনাকে আবার আগের বছরের পরীক্ষায় অংশ নিতে হবে। সেই পরীক্ষারও হয়তোবা আর 7 দিনের মতো সময় আছে। আর যেহেতু আপনি জানতেন না যে আপনি ফেল করবেন নাকি পাস করবেন, তাই স্বাভাবিকভাবেই আগের বছরের আর কিছু আপনি পড়ানো নাই। আর এমন সময় যদি শুনেন যে 2টা সাবজেক্ট আপনার খারাপ হয়েছে, তখন আপনি প্রস্তুতি ছাড়া আবারও সেই পরীক্ষাগুলো দিতে হবে। সেক্ষেত্রে আবারও ফলাফল খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে। এরকমভাবে একটা খারাপ রেজাল্টের দুষ্ট চক্রের মধ্যে আটকে যায় শিক্ষার্থীরা। নিয়ম অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের সকল রিটেক এবং ইমপ্রুভমেন্ট পরীক্ষা প্রথম বর্ষের মধ্যে নেওয়ার কথা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট সেটা মানে না, সেটা তারা নেয় দ্বিতীয় বর্ষে গিয়ে। মানে একদিকে শিক্ষক নাই, অন্যদিকে পরীক্ষার প্রশ্নের ঝামেলা, আবার সেই সাথে ফলাফলের ক্ষেত্রে বিশাল দৌরাত্ম্য। আর এইরকম হলে তো সেখান থেকে শিক্ষার্থীর লাশ পাওয়াটা অস্বাভাবিক কিছু না। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ধ্রুবজিৎ কর্মকার এমনই এক প্যাচের মধ্যে পড়ে যায়। আগের পরীক্ষাগুলোতে একটা ভালো রেজাল্ট তার ছিল, ফেনীর এই শিক্ষার্থীর স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবে, কিন্তু এবার পরীক্ষার আগের মুহূর্তে সে জানতে পারে প্রশ্ন হবে ভিন্ন কলেজ থেকে। যেসব টপিক তাদেরকে পড়ানো হয়নি সেখান থেকেও প্রশ্ন হতে পারে। আর পুরো সিলেবাসটা সে কাভার করতে না পেরে পরীক্ষার হলে নকল নিয়ে প্রবেশ করে। শিক্ষকদের কাছে সে ধরা পড়ে গেলে শিক্ষকরা তাকে এক্সপেল করার হুমকি দেয়। সেই মুহূর্তে ধ্রুবজিতের মাথায় একটা জিনিসই ঘুরপাক খায় যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর যে পরীক্ষা পদ্ধতি এবং ফলাফলের যে গ্যারাকল, এইটার মধ্যে সে যদি একবার আটকে পড়ে তবে সে হয়তো আর সহজে এখান থেকে বের হতে পারবে না। সেক্ষেত্রে তার বাবা মায়ের স্বপ্ন, নিজের স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়াটা হয়তো আর হয়ে উঠবে না। এই প্রচণ্ড চাপ সে আর সইতে না পেরে নিজেই নিজের জীবনকে শেষ করে দেয়। সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় নিজের দেহটা, আর নিজের মৃত্যুর জন্য সে দায়ী করে যায় আমাদের ভঙ্গুর এবং অদ্ভুত এক শিক্ষা ব্যবস্থাকে। ধ্রুবজিতের এই ঘটনার পর থেকে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা অনেকগুলো দাবি নিয়ে মাঠে নেমেছে।
কথা হচ্ছে এই যে দ্বৈত ব্যবস্থার মধ্য দিয়ে কলেজগুলো চলছে, এই যে এত এত সংকট, সেগুলোর সমাধান কিভাবে করা যায়, আমি কয়েকটা পয়েন্ট একটু উল্লেখ করছি, ব্যাপারগুলো খেয়াল করেন। প্রথমত, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর সংকট সমাধানের উদাহরণ কিন্তু বাংলাদেশেই আছে। এই যে বর্তমানে কুয়েট, রুয়েট, চুয়েট দেখতেছেন, এক একটা পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হিসেবে এগুলোও কিন্তু একসময় এক একটা কলেজ হিসেবে ছিল। পরবর্তীতে 1986 সালে সরকারের পক্ষ থেকে এগুলোকে একত্র করে একটা স্বতন্ত্র কাঠামো দেওয়া হয়, যার নাম বিআইটি বা বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি। বিআইটি মডেলে ওই কলেজগুলো চলতে চলতে 2000 সালের আশেপাশের সময়ে গিয়ে এক একটা কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। যেমন রুয়েট প্রতিষ্ঠিত হয় 1996 সালে, কুয়েট হয় 2003 সালে। তো যেহেতু বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং শিক্ষার প্রসার এবং মান বৃদ্ধির জন্য কলেজগুলো স্থাপন করা হয়েছে এবং দ্বৈত শাসনের মাধ্যমে সেই প্রসারটা ঘটানো যাচ্ছে না, তাই এই কলেজগুলো নিয়ে সেই বিআইটি মডেলে আগানো যেতে পারে। তখন সবগুলো কলেজ এক নিয়মে, এক সিলেবাসে চলবে। এদের মধ্যে যারা বেশি ভালো করতে থাকবে, পরবর্তীতে প্রয়োজনে তাদেরকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষা পদ্ধতি এবং ফলাফলের জন্য 2016-17 সেশন পর্যন্ত একটা ভিন্ন পদ্ধতি ছিল। সেটা হচ্ছে নিজ নিজ কলেজ তাদের পরীক্ষার জন্য প্রশ্ন বানাতে পারতো এবং সময় মতো ফলাফল দিতে পারতো। এতে করে এখনকার মতো জটিলতা তৈরি হতো না। যদি অধিভুক্ত রেখেই দেওয়া হয়, তবে আগের এই সিস্টেমে চলে যাওয়া যেতে পারে। আর সবশেষ কথা হচ্ছে, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় বানানো কিংবা ভুরি ভুরি ভবন বানিয়ে কোনো লাভ নাই যদি না সেখানে মানসম্মত শিক্ষক এবং গবেষণার পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে পারেন। একই সাবজেক্ট রুয়েট কুয়েটেও পড়ানো হয়, আর প্রতিটা ডিপার্টমেন্টে সেখানে 7 থেকে 20 জন করে প্রফেসর লেভেলের শিক্ষক, একাধিক অ্যাসোসিয়েট প্রফেসর এবং আরও অনেক শিক্ষক রয়েছে। সেখানে এই একই ধরনের সাবজেক্ট পড়ানোর জন্য এই কলেজগুলোতে একটা প্রফেসর বা একটা অ্যাসোসিয়েট প্রফেসরও নাই, শুধু কয়েকজন খণ্ডকালীন শিক্ষক দিয়ে পড়ানো হচ্ছে। আর এইভাবে যদি পড়ানো হয়, তাহলে ইঞ্জিনিয়ারিং শিক্ষার যে প্রসার, সেটা কিভাবে সম্ভব? এখানে যে তারা গবেষণা করবে, সেই গবেষণার জন্য তো সুপারভাইজারও নাই। তো এই কাঠামোর মধ্য দিয়ে আসলে দক্ষ মানব সম্পদ তৈরির পরিবর্তে বরং অদক্ষ বেকার শ্রেণী গড়ে তোলা হবে। তাই ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে শিক্ষক নিয়োগের যে নিয়ম এবং যেই বর্তমান পদ্ধতি, যেখানে আসলে বিসিএস নন ক্যাডার থেকে এখানে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, এই পুরো পদ্ধতি সংস্কার করে প্রতিটি কলেজে পর্যাপ্ত কোয়ালিটি সম্পন্ন শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। কলেজ প্রিন্সিপাল নিয়োগের একটা সুন্দর সিস্টেম দাঁড় করাতে হবে। ল্যাব পরিচালনার জন্য টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। আমরা কথায় কথায় বলি যে আমাদের দেশের শিক্ষার্থীরা দক্ষতা শেখে না, শিখবে কেমন করে? দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোই তো সেটা আটকে রেখেছে। তাই ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের যে আন্দোলন, এইটা দ্রুত আমলে নিয়ে একটা ব্যবস্থা করতে হবে, কারণ এই কলেজগুলোর সুন্দর সুন্দর ক্যাম্পাস আছে, শিক্ষার্থীর পরিমাণটাও সহনীয়। সারা দেশে মাত্র 3000-এর মতো শিক্ষক। এদেরকে পর্যাপ্ত সাপোর্ট দিলে, শিক্ষক দিলে, ল্যাব দিলে, নিরিবিলি সুন্দর পরিবেশে পড়াশোনা করে তারা দক্ষ জনশক্তি হয়ে বেরিয়ে আসবে, যারা দেশের নানান সেক্টরের হাল ধরবে এবং বিদেশে গিয়ে বিপুল পরিমাণ রেমিটেন্স দেশে পাঠাতে পারবে।